সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও চলে এলাম আমাদের যে প্রশ্নটির উপর আমরা ছিলাম। আমরা অ্যাটর্নি তানন রিজভী আছেন আমাদের সঙ্গে যুক্ত। তানন রিজভী, আমি যে জিনিসটি জানতে চাচ্ছি যে আমি যতটুকু জানি যে আপনি এই যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে দিন দিন গ্রো হচ্ছে এবং প্রতিটা বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আপনি যে অল্প সময়ের মধ্যে যে আপনি যেহেতু কোভিডের সময় এসেছেন এবং আপনি তখন স্টুডেন্ট পড়াশোনা করছেন বা এর জন্য পরীক্ষা দিচ্ছেন, তো এর মাঝেও আপনি কমিউনিটির বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনি নিজে নিয়োজিত রেখেছেন। তো আসলে আপনার পরিচয় তো শুধু অ্যাটর্নি না, আপনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্টও বটে। তো আপনি বাফলোতে এসে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন সে ব্যাপারে যদি একটু বলতেন। কারণ আপনাদের মতো ভাইয়া পাইছি আমি দেখে। আপনারা আমাকে এত সাপোর্ট করছেন ফর লাস্ট 4 years আমাকে, কারণ আমি মানুষটা ভালো। তা আমি চাই হচ্ছে আমার যারা সবাইকে আদর করুক। আমার এখানে কোনো ফ্রেন্ডস নাই, তো আমি মনে করছি ঠিক আছে এরাই মনে হয় আমার ফ্রেন্ডস, এরাই আমার বড় ভাই, এরাই আমার ফ্যামিলি। কারণ আমার ফ্যামিলি মেম্বার নেই কোনো বাফলোতে। আমি মিশছি আপনাদের সাথে খালি, তো মিশে আপনাদের সাথে সম্পর্ক হয়েছে। আজকে আপনার সাথে আমার আজকে থেকে সম্পর্ক না, অনেক আগে থেকে সম্পর্ক। এটা মিশার কারণেই আর কিছু। বেসিক্যালি আমার কোনো ফ্রেন্ডস নাই, আমার কোনো ফ্যামিলি নাই বাফলোতে। তো আমার কাছে ফিল হয়েছে ঠিক আছে পুরো বাফলোটাই মানে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এদের সাথে আমি মিশবো, এদের সাথে আমি বড় হবো। ধন্যবাদ। তা আপনার এই যে বাফলোতে আপনি যখন আসছেন কমিউনিটির বিভিন্ন কাজের সাথে যখন নিজেকে নিয়োজিত রাখেন, আমরা জানি যে আমরা জাতি হিসেবে বাংলাদেশি জাতি প্রচন্ড ইমোশনাল একটি জাতি। আমরা অনেক সময় বুঝি না, আমরা লয়ার যখনই শুনি তখন মনে করি যে আপনি সবকিছুরই লয়ার, সবকিছুরই অ্যাটর্নি। তো আমার জানা মতে আপনি অনেকেই বিভিন্ন ধরনের সাজেশন, ইমিগ্রেশন হোক বা অন্যান্য পারপাস হোক, ফ্যামিলি রিলেটেড হোক, তো আপনি বিভিন্ন ক্রাইসিস নিয়ে অনেকে আপনার সঙ্গে পরামর্শ নিতে আসে এবং আপনি সেটি সবসময় সাপোর্ট করে আসেন। তাই যে দুর্ঘটনা অথবা আমি যদি বলি অ্যাক্সিডেন্ট লয়ার হয়েও আপনি কি করে অন্যান্য সাইডের মানুষকে সহযোগিতা করার সুযোগ আপনার হয়। রাইট। আমি চাই যে আমি জানি যে আমাদের আমি মনে করি যে আমি আপনাদের একটা ভয়েস বাফলো কমিউনিটির জন্য। হ্যাঁ, আমি আপনাদের একটা ভয়েস, যে আপনাদের সুখে দুঃখে কষ্ট যেসব জিনিস আছে, কষ্ট আমি তো বেসিক্যালি কষ্টের কথাই শুনি। আমি কষ্টগুলো শুনে যে আমি এই জিনিসটা ঠিক আছে আমার ভাই বা আমার বোনের কষ্টটা একটু কেমন কমাইতে পারি। তুই কমাইতে আমি যদি 5 তারিখ আমি যদি ধরেন হচ্ছে ডিভোর্স ম্যাটারে ফোন পাইছি, তো আমি একটা লয়ারের সাথে আমি ফ্রেন্ডশিপ করছি। হেই, আমার সাথে আমাকে মানুষজন ফোন দেয় ডিভোর্স রিলেটেড, তুমি একটু হেল্প করতে পারবা? যেমন ফর এক্সাম্পল লিস্যাট, আমার একটা ফ্রেন্ড হু ইজ অ্যান অ্যাটর্নি, ফ্যামিলি লয়ার, ওর সাথে একটা রিলেশনশিপ হয়ে গেছে। কোনো ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ না, কিন্তু যে আমি ওকে কেস দিলাম আমাকে টাকা দিচ্ছে, নো। আমি চাই যে আমার একজন আমাকে ফোন দিচ্ছে, বা আজমল ভাই ফোন দিচ্ছে, বা আজমল ভাইয়ের ফ্রেন্ড একজন ফোন দিচ্ছে, থানন কিভাবে হেল্প করছে, ঠিক আছে, থানন রেফার টু এ ডিফারেন্ট লয়ার হু ক্যান হেল্প দ্য ক্লায়েন্ট আউট। তো আমি এইভাবে একটা ফ্যামিলি লয়ারের সাথে ফ্রেন্ডশিপ হইলো। সেম কাহিনী একজন ক্রিমিনাল লয়ার, যে ঠিক আছে থানন ভাই আমার একটা ক্রিমিনাল লয়ার লাগবে, এরকম 4-5টা আমি ফোন পাইছি এরকম। তারপর আমি ঠিক আছে একটা ক্রিমিনাল লয়ার একটা ফ্রেন্ড বানাই, যেন বাঙালি লোকদেরকে বাঙালি মানুষদেরকে হেল্প করতে পারে, এরকম একটা ফ্রেন্ড বানাইলাম ক্রিমিনাল। তারপর আমি হচ্ছে ধরেন ইমিগ্রেশন, আমাদের জ্যাফলো আছে, আমাদের যারা আছে, আমি এরকম একটা ফ্রেন্ডশিপ করলাম যে ঠিক আছে এরা তোমরা ইমিগ্রেশন একটা ফ্রেন্ড হলে যে ঠিক আছে ইমিগ্রেশন ক্লায়েন্ট গুলো তোমরা ওদের কাছে যাও। এখানে আমার অ্যাবসলিউটলি কোনো ফাইন্যান্সিয়াল গেইন নাই, এটা জাস্ট হচ্ছে ঠিক আছে আমাকে যেহেতু ফোন দিচ্ছে, আমি চাই যে প্রবলেমটা যেন একটু সলভ হোক। কারণ যেহেতু আমি একটা প্রফেশনে আছি, যে আমি এই প্রফেশন থেকে যদি আমি যদি বাঙালিদের জন্য আমি হেল্প না করতে পারি, তাহলে আমার এই প্রফেশনে থাকার কোনো মানেই নেই। সবসময় যদি টাকা চিন্তা করে তাহলে হবে না। চলুন আমরা আবার অ্যাক্সিডেন্টে চলে আসি। সেটি হচ্ছে যে আমরা যখন কখনো কোনো ড্রাইভার বা চালক অ্যাক্সিডেন্ট করে, তখন যখন তার প্রথম যে কাজটি প্রথমে হচ্ছে পুলিশ রিপোর্ট করা। হ্যাঁ, তো পুলিশ রিপোর্ট করার পরের স্টেপটা কি? লয়ারের কাছে অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করা যদি ইনজুর্ড হয়। আমি চাই না আপনার ফেক কেস থানাকে ফোন দেন যে ঠিক আছে আমি কিছু হয়নি, আমি তোমাকে থানাকে ফোন দিলাম, আচ্ছা ঠিক আছে আমি টাকা পাবো। না, যদি আপনার যদি আসলে গাড়ি, কারণ কি সবসময় সমস্যা কি আজ বলবো, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, পুলিশ রিপোর্টটা আমাদের এগেইনস্টে লেখা, দোষ না হইলো, তখন কি হলো প্রপার্টি ড্যামেজটা পে করে না, প্লাস আমাদের বাঙালি ভাইদের সবসময় থাকে হচ্ছে লায়াবিলিটি। তখন কি আছে ঠিক আছে থানার বাইরে ফোন দেয়, তখন আমি ইনভলভ হই ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, তারপর হচ্ছে ওরা তো ইনজুর তো হয়, যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে there has to be some kind of injuries, right? আমাকে একজন গাড়ি মেরে দিছিল, আমি তো হসপিটালে গেছি, তাই না? চেক আপের জন্য তো আপনার there has to be some injuries after a car accident. It doesn't matter যে একটা গাড়ি ভস্কা যাবে তারপরে খালি ইনজুরি হবে। কিন্তু টিপিক্যালি যে সমস্যাটা হয়, পুলিশ রিপোর্টটা উল্টাপাল্টা লেখার কারণে প্রপার্টি ড্যামেজটা পে করে না ওই ড্রাইভার, যারা এট ফল্ট। আমার বাঙালি ভাইদের থাকে ফুল কভারেজ থাকে না, খালি লায়াবিলিটি থাকে, তখনই আমি মোটামুটি অল দ্য টাইম আমি ইনভলভ হই। আচ্ছা, সুন্দর একটা জিনিস জানা গেল। তাহলে আমরা কি ধরে নিতে পারি জিনিসটা এরকম যে
যখন কোনো দুর্ঘটনা এরকম ঘটে, সে দুর্ঘটনার যখন সে অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করে, তার আগে তাকে আসলে হসপিটালে গিয়ে নিজেকে চেক আপ করাটা অত্যন্ত জরুরি। হ্যাঁ ভাই, এটা কারণ অনেক সময় প্রাথমিক অবস্থায় ছোট ছোট অ্যাক্সিডেন্টে মানুষ মনে করে যে তার কিছু হয়নি, হয়নি, right. কিন্তু বাসায় যাওয়ার পরে হয়তো 1 ঘন্টা 7-6 ঘন্টা বা 10-12 ঘন্টা বা পরের দিন সকালে Good. ঘুম থেকে ওঠার পরে সে ফিল করে যে আমার এখানে পেইন করছে, ওখানে পেইন করছে, Good. কতক্ষণে কেসটা হালকা হয়ে যায়। Good. তাৎক্ষণিকভাবে অন দ্য স্পটে যখন অ্যাক্সিডেন্টটি ঘটে, Mhm. সে যদি বুদ্ধি করে, এখানে যেহেতু চিকিৎসা ব্যবস্থা আছে, সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসে, Right. পুলিশই সবকিছু টেক কেয়ার করবে, তার গাড়ি ওই অবস্থায় রেখে সেজন্য আগে হসপিটালে চলে যায়, একটু চেক আপ করুন। একটু চেক আপ করবে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে সে পরের দিন বা পক্ষে যদি সম্ভব হয় অ্যাটর্নির সঙ্গে আমার যোগাযোগ করবে। সবার সাথে কথা বলতে কিন্তু যেন কোনো চেক আপ ছাড়াই যদি সে চলে আসে, কারণ যেহেতু পুলিশ রিপোর্টটি সাধারণত আমাদের বাংলাদেশিদের পক্ষে খুবই কম যায়, কারণ সে বুঝাতে পারে না, কারণ আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে, ভেরিয়েশন। Mhm. তো সেই ক্ষেত্রে তাকে পরের দিন লয়ারের সঙ্গে যোগাযোগ করা এবং পুলিশ রিপোর্টটা যদি তার পরে নাও আসে, অ্যাটলিস্ট হসপিটালটা তাকে একটা সাপোর্ট দেয়, Mhm. তার হসপিটালের চেক আপটা তাকে একটা Good. সাপোর্ট হিসেবে তৈরি করে, এই Right, তো right. বিষয়টা, হ্যাঁ, আর অন টপ হচ্ছে আজমল ভাই, মানে তোমার বডির উপরে কিছু নাই। কিছু নাই। থানন রিজি পরে, আজমল ভাই পরে, সবাই পরে। আগে তো নিজের বডিটাকে টেক কেয়ার করতে হবে। নিজের বডির টেক কেয়ার কি ভাই? অ্যাটলিস্ট একটা চেক আপ। অ্যাটলিস্ট একটা চেক আপ, রাইট। আর এই যে কভারেজের যে বিষয়টি আছে, এখানে যেহেতু অনেকগুলো ধাপ আছে, যেটি তানভীর রিজভী একটু আগে নিশ্চয়ই আপনি বলেছিলেন যে হসপিটালে যাওয়া মানে হচ্ছে যে আপনার কাজ থেকে বিরত থাকা, মানে হয়তো আপনাকে রেস্টে যেতে হতে পারে, তখন সেই 100% পেমেন্টটা আপনি ইন্স্যুরেন্স থেকে পাচ্ছেন, Correct. এটা আপনার জন্য আরেকটা বেনিফিট, Correct. তাই না? হ্যাঁ। এবং পাশাপাশি আপনার পুলিশের যে কেসটা আছে, প্রপার্টি ড্যামেজ আছে, গাড়ির যে ড্যামেজটুকু হলো, ফুল কভারেজ ইন্স্যুরেন্স যদি থাকে, Mhm. আপনাকে পুরো বিষয়টি হ্যান্ডেল করতে ইজি হবে, আর একটা নতুন গাড়ি অথবা সেই গাড়ি কেনার মতো একটা একটা- সাপোর্ট আপনি পেয়ে যাবেন Correct. ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। Mhm. এই হচ্ছে বিষয়টা। তো অনেকেরই এই ধরনের কোশ্চেন থাকে যে নো ফল্ট বিষয়টা আমরা একটু ক্লিয়ার হলাম। Mhm. তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব তানভীর রিজভী। আমার মনে হয় আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি, যাতে অল্প কিছু সংখ্যক প্রশ্নের মধ্য দিয়ে মানুষ তার অবস্থানটাকে খুঁজে পাক। Correct. পরবর্তীতে আমরা আবারও আরেকটি পর্ব নিশ্চয়ই সাজাবো আপনাদেরকে নিয়ে, আমরা কোনো আরেকটা হয়তো স্থানে। Yes. নন্দন ইনসাইডার তো আছে, আমরা এইভাবে ধারাবাহিক অনুষ্ঠান করে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অ্যাটর্নি তানন রিজভী। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নন্দন টিভির সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অ্যাটর্নি তানন রিজভী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you, আমাকে Azmul সময় ভাই। দেওয়ার Thank you, জন্য। Nandan TV. Thank you, my viewers. Thank you so much.